বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বে আমরা সবক নাম্বার 3-এও পড়েছিলাম যুক্তাক্ষর। আজকেরও আমরা যুক্তাক্ষর পড়ব। কিছু শব্দ আগে হয়েছিল, কিছু শব্দ বাকি ছিল। তো যেটুকু বাকি ছিল, বাকিটুকু আজকে আমরা পড়বো ইনশাল্লাহ। জি। যুক্তাক্ষর এর পূর্বে হয়েছিল সদ দদ পর্যন্ত হয়েছিল। আজকের ত গ থেকে নিয়ে আমরা ইয়া পর্যন্ত পড়ে নেবো ইনশাআল্লাহ। দেখুন, ত জ, তকে যখন কোনো অক্ষরের সাথে বায়ের সাথে জোড়া হবে তখন তয়ের আকৃতি এই। আমরা এটাকে পড়বো ত বা। জি, ত এই ছিল, এর সাথে বা জুড়ে দিয়েছে। এরপরে ল ফা, এই ফায়ের মাথা পেঁচানো বলেছিলাম, মাথাটাকে একটু পেঁচানো ছিল। একটি নোক্তা ফায়ের উপরে বলেছিলাম, আশা করি বুঝতে পারছেন। এইখানে আরেকটি নোক্তা যদি লাগিয়ে দেওয়া হয় তো এটা কফ হয়ে যাবে। তো জ ফা, তো তয়ের উপরে যখন নোক্তা লাগিয়ে দিয়েছে এটা হয়ে গেছে জ। পরের অক্ষরে আপনারা বুঝতে পারছেন। জি। এরপরে কফ ক, ওই যে ফা ছিল ওর উপরে আরেকটি নোক্তা লাগিয়ে দিয়েছে, কফ হয়ে গেছে। দুইটি নোক্তা দিয়ে মাথা পেঁচানো আছে, কফ ত। এরপরে হা ত আলিফ, এই হা কোনো নোক্তা নেই, এখানে উপরে একটি নোক্তা দিয়ে দিলে খ হয়ে গেল, এবং নিচে নোক্তা লাগিয়ে দিলে জিম হয়ে যাবে। কোনো নোক্তা যখন দেব না তখন থাকবে হা। ত নোক্তা নাই, ত। এরপরে আলিফ, লম্বা দাঁড়িটি আলিফ। আর এই আলিফটি যখন শুরুতে আসবে তখন কোনো অক্ষরের সাথে মিশবে না, না মিশলে তখন আলিফ হবে। আর যদি শুরুতে এরকম এরকম যদি লেগে যায় তো লাম হয়ে যাবে। আমরা ভালো করে ধ্যান দিয়ে শুনবো। এই ডানিটি যখন শুরুতে শুরুতে অক্ষরের শুরুতে যখন লেগে থাকবে, এরকম এরকম জয়েন্ট হয়ে থাকবে তখন লাম বলবো। এবং অক্ষরের শেষে যখন এরকম লম্বা ডানি লেগে থাকবে, মিশে থাকবে, তো এর নাম হবে আলিফ। তারপরের অক্ষর বা, এই বায়ের নিচে একটি নোক্তা বলেছিলাম বা। তারপরে জ, এর উপরে নোক্তা দিয়ে জ হয়ে গেছে। এরপরে আপনারা দেখছেন নুন, মাথা পেঁচানো নেই, শুধুমাত্র একটি খাঁচা মতন আছে, ওর মধ্যে একটি নোক্তা দিয়ে দিয়েছে, নুন হয়ে গেছে। কিন্তু এর মাথাটাই যখন আমি পেঁচিয়ে দেবো এরকম, তখন এটা ফা হয়ে যাবে। আবার এরপরে যখন আরেকটি নোক্তা লাগিয়ে দিলো কফ হয়ে যাবে। আবার এই নুনটাকে, এর নোক্তাটাকে যখন আমি নিচে দিয়ে দেবো তখন এটা হয়ে যাবে বা। আবার এই নুনের সাথে যখন আরেকটি নোক্তা লাগিয়ে দেবো এটা হয়ে যাবে তা। আবার এই নুনের সাথে যখন আরো একটি নোক্তা লাগিয়ে দেবো তখন এটা হয়ে যাবে সা। তিনটে নোক্তা মিলে সা হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দেখবেন আইন এবং গাইনকে কেমন ভাবে অক্ষরের সাথে জোড়া হয়েছে, দুইটি অক্ষর তিনটি অক্ষরের সাথে। বা, আইন, দাল। তো আইনের মাথাটি আপনারা বুঝতে পারছেন একটি খাঁচা করা আছে। এই এই সামান্য এই যে মাথাটা, এই মাথাটুকুর নাম আমি আগে বলেছিলাম আইন। এটাও আইনের চিহ্ন, এবং এই এতটা থাকলে এটাও আইন। তবে এরকম ছোট থাকলে হামজা হয়ে যায়,
সম্পূর্ণটা যখন থাকবে এই নিচে পর্যন্ত, তো এটা আইন হয়ে গেছে। জি। এরপরে ডাল আপনারা দেখছেন, ডাল। তো এটাকে লাম বলা যাবে না, কেননা লাম এর থেকে বড় হয়। লাম এই আসছে। ডালটি ছোট, ডালটি হালকা বেঁকা আছে। আপনারা বুঝতে পারছেন এখানে যতটা অনুভব করছেন, আশা করি মাথাটা অনেকটা আপনার সমান পাচ্ছেন। একেবারে ছোট নয়, একেবারে সমান নয়, অনেকটা কাছাকাছি। তো এটা হলো ডাল। এই ডাল, এই ডালটি যখন আলাদাভাবে ছাড় ভাবে আসে, তখন ডালের আকৃতি এই থাকে, ডাল। কিন্তু ডালটি কারোর সাথে লেগে আসছে, তার আকৃতি আপনারা বুঝতে পারছেন এখানে হালকা লামের মতন, কিন্তু লামটি এক থেকে বড়, সামনে আসছে লাম। এই আইন লাম এসে গেছে। এখানে দেখলে আপনারা লাম এবং দালের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। এই ছিল দাল, এবং এখানে লাম। যাই হোক, আমরা দেখে নিই। গাইন কাফ, আইনের উপরে নোক্তা দিয়ে দিয়েছে, গাইন হয়ে গেছে। দেখছেন, শুধুমাত্র এই এতটুকু নিয়ে নিয়েছে আইনের, এ অর্ধেক নিয়ে জুড়ে দিয়েছে অন্য অক্ষরের সাথে। গাইন, উপরে নোক্তা দিয়েছে, গাইন। কাফ, আপনারা এই মাথা পেঁচানো দেখছেন, এই মাথা পেঁচানোটাই তুলে নিলে তখন এটাকে আর কাফ বলা যাবে না, তখন এটা হয়ে যাবে লাম। এই লাম, এর ভিতরে যখন আমি এই এস করে দিচ্ছি, তো এই এস এর কারণে ওটা কাফ হয়ে গেল। এরপরে আইন লাম, আশা করি বুঝতে পারছেন। ওর পরে অক্ষর সদ আইন। সাথে সাথে সমস্ত ভাই পড়বেন, কেউ চুপচাপ থাকবেন না। চুপ করে থাকলে আপনার লস। আপনি সময় দিচ্ছেন কিন্তু পড়তে পারবেন না, এটা আপনার ক্ষতি। সময়টাকে দামি বানানোর জন্য আপনি এখন পড়বেন, সাথে সাথে পড়তে থাকবেন। এবং আমি যে কলম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দরকার হয় হাত নিয়ে নিজে নিজে সাইডে ঘুরিয়ে স্ক্রিনের উপরে চেষ্টা করবেন। এমনি টাইমে তো লিখবেন। জি। এটি সদ আইন আছে, তো সদের মেন তাহলে মাথাটি আসছে আসলেই সদ, এর সাথে আইন জড়িয়ে দিয়েছে, এই আইন সদ আইন হয়ে গেছে। এর উপরে একটি নোক্তা, সদের উপরে একটি নোক্তা লাগিয়ে দিলে দদ হয়ে গেল। আইনের উপর একটি নোক্তা লাগিয়ে দিলে গাইন হয়ে যাচ্ছে। জি, খেয়াল করবেন। এরপরে ফা, কফ। ফা এবং কফকে যুক্ত করা হবে অন্য অক্ষরের সাথে। দেখুন, ফা কে অ এর সাথে যুক্ত করা হয়েছে, ফা ও। এই মাথাটি পেঁচিয়ে সামান্য করে দিয়েছে ও। তো এই শুরু থেকে ফা লাগিয়ে দিয়েছে, ফা, ফা ও হয়ে গেছে। পরে কফ লাম, পরে লাম ফা। সেই যে আমি শুরু দিকে বলেছিলাম, যে লম্বা ডাঁড়িটি কোনো অক্ষরের শুরুতে যুক্ত হলে তো এটাকে আলিফ আর বলবো না, আমরা লাম বলবো। এইখানে এসে গেছে লাম ফা। ফা এর সাথে মিশেছে, মাথাটাই পেঁচানো আছে, ফা একটি নোক্তা। পরে ফা, কফ লাম, একটি নোক্তা আছে ফায়ের উপরে। ওই ওর সাথে ফায়ের সাথে আরেকটি নোক্তা লাগিয়ে দিয়েছে, কফ হয়ে গেছে, ওর পরেই এসে গেছে ফা, কফ লাম। জি। এরপরে আমরা পড়ব কাফ। দেখুন, কাফকে অন্য অক্ষরের সাথে যুক্ত করা হয়েছে, কাফ বা। তো এই কাফটিকে আপনারা
এই সামান্য করে দিয়েছে, এই কাফ হয়ে গেছে। এর সাথে বা জুড়ে দিয়েছে, কাফ বা হয়ে গেছে। জি। এরপরে জিম, সা, কাফ। সা আমরা এই জন্য বলছি এখানে তিনটি নক্তা আছে। একটি দাঁতের উপরে যখন তিনটি নক্তা দেখবো তো এটাকে সা বলবো। আবার যখন এই একটি দাঁতের জায়গায় তিনটি দাঁত এসে তিনটি নক্তা এসে যাবে তো এটাকে শিন তখন বলতে হবে আমাদের। কাফ। তো লামের মতন আকৃতি এসছে, মাঝখানে আবার এস করে দিয়েছে, তো কাফ হয়ে গেছে। এরপরে কাফ আলিফ। এরপরে ইয়া, কাফ নুন। এই পর্যন্ত ইয়া হয়ে গেছে, দুইটি নক্তা নিচে। দুইটি নক্তা কোনো অক্ষরের নিচে নাই একমাত্র ইয়া ছাড়া। জি। বায়ের নিচে একটি নক্তা, এছাড়া ইয়া ছাড়া অন্য কোনো অক্ষরের নিচে দুইটি নক্তা নেই। জি। এরপরে দেখবেন এই যে মাথাটি একটুখানি দেখানো আছে, এটা কাফ। এখান থেকে এই পর্যন্ত এটা কাফ পড়বো আমরা। ইয়া, কাফ নুন। পরের অক্ষর দেখবেন লাম। তো লামকে যুক্ত করা হচ্ছে অন্য অক্ষরের সাথে। বা, ইয়া, লাম। তো একটি একে একটি নক্তা নিচে বা, তারপরে দুইটি নক্তা নিচে ইয়া, তারপরে লাম, মাঝখানে কোনো কিছু নেই লাম। এরপরে তা, সা, লাম। জি। আশা করি আপনারা বুঝতে পারছেন। জি। এরপরে লাম, বা, ফা। তো শুরুতে লম্বা দাড়ি জোড়া হয়েছে, লাম হয়ে গেছে। একটি খাঁচা, একটি দাঁত দিয়ে ওর নিচে একটি নোক্তা লাগিয়ে দিয়েছে, বা হয়ে গেছে। এরপরে মাথাকে পেঁচিয়ে দিয়েছে, দিয়ে একটি নোক্তা লাগিয়ে দিয়েছে, ফা হয়ে গেছে। তো লাম, বা, ফা। এরপরে বা, লাম, নুন। তো দাঁড়িটি মাঝখানে এসছে ও লাম। তাহলে এই দাঁড়িটি, লম্বা দাঁড়িটির বিষয়ে আপনাদেরকে জানতে হবে যে শুরুতে যখন একেবারে কারুর সাথে জুড়বে না তখন আলিফ থাকে, এবং জুড়ে থাকবে শেষে অক্ষরের, অক্ষরের শেষে যখন জুড়ে থাকবে তখন ওটা আলিফ পড়বো। তাহলে আলিফ দুইটি জায়গায় পড়বো। একবার যখন সিঙ্গেল থাকবে আলিফ, আর একবার যখন শেষে লম্বা দাঁড়ি থাকবে আলিফ। এছাড়া শুরুতে লম্বা দাঁড়ি বা মাঝখানে লম্বা দাঁড়ি এগুলোকে আমরা লাম পড়বো। আশা করি আপনারা বুঝতে পারছেন। জি। মিম। তো মিমকে অন্য অক্ষরের সাথে যুক্ত করে পড়া হবে। মিম, কাফ, সদ। এই পর্যন্ত হলো মিম। এরপরে এই পর্যন্ত কাফ। এরপরে বাকিটুকু সদ আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। লাম, মিম শুরুতে জুড়েছে, তা, মিম। একটি দাঁতের উপরে দুইটি নক্তা এসছে তা, এরপরে মিম বোঝা যাচ্ছে। ত, মিম, তা। আমি এর পূর্বে দেখিয়ে দিয়েছিলাম যে মাঝখানে যখন আসে মিম কেমন হয়, দেখিয়ে দিয়েছিলাম, যেটা আপনারা এখন পাচ্ছেন। তো ত, মিম, তা। জি। এরপরে দেখবেন হা এবং তাকে অন্য অক্ষরের সাথে যুক্ত করা হচ্ছে, এবং তাটি হা হয়ে যাচ্ছে কেমন ভাবে। প্রথম দিনে কোনো একটি সাথী ভাই বলছিলেন বা ছাত্র ভাই বলছিলেন, দেখুন এই বা, এরপরে এটাকে আমরা তা পড়বো। তা।
এবং এটাকে হাও পড়া যাবে। এই তাটা যখন শেষে আসছে তো তখন আমরা এটাকে হা পড়ব। আবার ইয়া, এরপরে ইয়াহা, তো বা তা পড়লাম, আবার হাও পড়া যাবে এটাকে, বা হা পড়া যাবে। ইয়া হা, তা হা, পরিষ্কার বোঝা যাচ্ছে। এরপরে হামজা, হামজাটা কেমন ভাবে জুড়ে আসে দেখুন। হামজা আলিফ, তো আলিফের উপরে যখন হামজা আসে তো এরকম ভাবে আকৃতি থাকে। হামজা ওয়াও, ওয়াওয়ের উপরে যখন হামজা আসে এমনই। হামজা ইয়া, আশা করি আপনারা বুঝতে পারছেন। জি, এই ছিল আজকের সবক।